তোমরা যারা ক্লাস 12 এর ছাত্রছাত্রী রয়েছো, বর্তমানে তৃতীয় সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো। আজকে তোমাদের প্রথম বাংলার অনলাইন ক্লাস। তোমাদের থার্ড সেমিস্টারে বাংলা সিলেবাসে প্রথম যে গল্পটি পাঠ্য রয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত আদরিণী গল্প, এই আদরিণী গল্পটির অনলাইন ক্লাসের মধ্য দিয়েই তৃতীয় সেমিস্টার বা থার্ড সেমিস্টারের জন্য বাংলার অনলাইন ক্লাস শুরু করতে চলেছি। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, আশা করি আজকের এই ক্লাস তোমাদের অনেকটাই কাজে আসবে। প্রথমেই বলে রাখি, আদরিণী এই গল্পটি প্রভাত কুমার মুখোপাধ্যায় লেখা অন্যতম একটি শ্রেষ্ঠ গল্প বলা যেতে পারে। এই গল্পটির উৎস প্রসঙ্গে বলতে গেলে বলা যায় যে এই গল্পটি প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত গল্পাঞ্জলি নামক গল্পের যে গ্রন্থ রয়েছে সেই গল্পের গ্রন্থ থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। চলে আসছি এরপর টেক্সট ভিত্তিক আলোচনায়। প্রথম পরিচ্ছেদ, এই গল্পটি পরিচ্ছেদ হিসাবে ভাগ করা আছে। প্রথম পরিচ্ছেদ শুরু হচ্ছে এইভাবে। পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু বিকালে পান চিবাইতে চিবাইতে হাতে ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মোক্তারের নিকট আসিয়া বলিলেন, মুখুজ্জে মশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে, শুনেছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খেমটা আসছে, আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? এখানে বলে রাখি গল্পটি আগাগোড়াই সাধু ভাষায় লেখা, এই জন্য এই গল্পটিকে আমরা সুবিধার্থে চলিত ভাষায় কিছু কিছু জায়গা করে নেব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে প্রথম কিছু ক্যারেক্টারের কথা আসছে যে পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু বিকালবেলায় পান চিবাতে চিবাতে আর হাতের ছড়ি দুলাতে দুলাতে জয়রাম মোক্তারের বাড়ি তারা আসেন এবং জয়রাম বাবুকে তারা জিজ্ঞাসা করেন যে পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি তার মেজবাবুর মেয়ের বিয়ে, অর্থাৎ পীরগঞ্জের বাবুদের মধ্যে মেজবাবু যিনি তার মেয়ের বিয়ে। তা এই দুজন ব্যক্তি জিজ্ঞাসা করেন জয়রাম মোক্তারকে যে আপনি কি যাবেন সেখানে? এই জানার জন্য কিন্তু নগেন ডাক্তার এবং উকিল কুঞ্জবিহারী বাবু জয়রাম মোক্তারের বাড়িতে এসেছিলেন। এইখানে কিছু শব্দের অর্থ তোমাদের বুঝতে অসুবিধা হবে। প্রথমেই হচ্ছে একটি শব্দের অর্থ তোমরা পাবে, সেটা হচ্ছে বাই। না, বাই হচ্ছে বাইজি বা পেশাদার নৃত্য গীতকারিণী বা নর্তকী বলা যায়। বাই কথাটা, বাইজি কথাটার একটা ছোট ফর্ম বা ছোট ভার্সন। এখানে আরেকটি কথা তোমরা পাবে মোক্তার। না, মোক্তার মোকদ্দমা বা মামলা বা আইনি বিচার ব্যবস্থা চালানোর জন্য নিযুক্ত প্রতিনিধি। এই জয়রাম মোক্তারকে নিয়েই আমাদের এই গল্পটি। তাহলে এই অংশটা পুরোটা দাঁড়াচ্ছে যে পাড়ার নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল, জুনিয়র মানে ছোট উকিল বা নিম্ন পদস্থ উকিল, সেই উকিল কুঞ্জবিহারী বাবু, এই দুজন ব্যক্তি বিকালবেলায় পান চিবাতে চিবাতে জয়রাম মোক্তারের বাড়ির সামনে আসেন এবং জয়রাম মোক্তারকে জিজ্ঞাসা করেন যে মুখুজ্জে মশাই, আপনি পীরগঞ্জের বাবুদের নিমন্ত্রণ পেয়েছেন? পীরগঞ্জের বাবুদের মেজ বাবুর মেয়ের বিয়ে, সেই উপলক্ষে আমরা নিমন্ত্রণ পেয়েছি, আপনি কি যাবেন সেখানে? সেখানে সুদূর বেনারস থেকে বাইজি আসছে, অর্থাৎ বাইজি নাচ হবে। খেমটা আসছে, খেমটাটা বলে রাখি এটা সঙ্গীতের এক বিশেষ তাল, ভারতের উত্তর অংশে প্রচলিত বাইজি নাচের এক বিশেষ ধরন, এটাকে খেমটা বলা হয়। সেই খেমটা নাচের আসরও সেখানে বসবে, খুব ধুমধাম হবে, আপনি কি নিমন্ত্রণ পেয়েছেন? চলে আসছি পরের অংশে। মোক্তার মহাশয় অর্থাৎ জয়রাম মোক্তার তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুঁকা নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বলিলেন, কিরকম, আমি নিমন্ত্রণ পাবো না কিরকম? জানো, আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মোক্তার, আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এইটি কি সম্ভব মনে করো? অর্থাৎ জয়রাম মোক্তার তিনি জবাব দিচ্ছেন এই দুজন ব্যক্তিকে যে আমাকে নিমন্ত্রণ না করে তো কাকে নিমন্ত্রণ করবে? আমি তাদের এস্টেটের অর্থাৎ তাদের যে জমিদারি, সেই জমিদারি দেখাশোনার জন্য আমি নিযুক্ত মোক্তার, আইনি লোক। আমি আজ 20 বছর ধরে তাদের মোক্তার হিসেবে আছি, তা আমাকে তো নিমন্ত্রণ তারা করবেই। জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন। তাহলে এই যে জয়রাম মোক্তার, এনার পুরো নাম হচ্ছে
জয়রাম মুখোপাধ্যায়। জয়রাম মুখোপাধ্যায়কে এই দুজন অর্থাৎ জুনিয়র উকিল এবং ডাক্তার এই দুজন কিন্তু ভালো করে চিনতেন, সকলেই চেনেন। অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান হয়, অথচ হৃদয়খানি স্নেহে বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল। ইহা যে তাহার সঙ্গে কিছুদিনও ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে। অর্থাৎ এই জয়রাম মোক্তার মানুষটি কেমন না, খুব অল্প কিছুতেই তিনি অভিমান করেন, রেগে যান, কিন্তু তার হৃদয়টি অর্থাৎ তার মন খুবই নরম, বন্ধুবৎসল। তিনি কিন্তু মানুষের সাথে খুব ভালোভাবে ব্যবহার করেন, মেশেন। অল্প দিন তার সাথে যারা ব্যবহার করেছে সকলেই জানে। উকিলবাবু তাড়াতাড়ি বলেন, না না, সে কথা নয়, সে কথা নয়, আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই। আমরা কি সেভাবে বলেছি নাকি? এ জেলার মধ্যে এমন যে বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়। অর্থাৎ এই জেলার মধ্যে বিষয়ী লোক মানে একটু অবস্থা সম্পন্ন লোক, সেই অবস্থা সম্পন্ন লোক সকলেই প্রায় এই জয়রাম মোক্তারের কাছে আইনি সাহায্য বা আইনি পরামর্শ নেয়, তাই সকলেই তাকে চেনেন। আপনার খাতির না করে এমন কেউ আছে? আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এই ছিল যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কিনা। অর্থাৎ এই ডাক্তার এবং জুনিয়র উকিল তাঁরা জয়রাম মোক্তার বা জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে এসেছিলেন এটা জানানোর জন্য নয় যে তিনি নিমন্ত্রণ পেয়েছেন কিনা, এটা জানার জন্য যে তিনি পীরগঞ্জে সেদিন যাবেন কিনা। তাহলে এই দুই ব্যক্তি মোক্তারের সাথে বা মোক্তার মহাশয়ের সাথে যেতেন। এখানে কিছু কিছু অর্থ তোমাদের আটকে যেতে পারে না। প্রথমেই হচ্ছে এস্টেট, না এস্টেট হচ্ছে জমিদারি বা ভূসম্পত্তি। বিষয়ী লোক মানে সম্পত্তিশালী লোক বা ধনবান ব্যক্তি। চলে আসছি এরপর। মুখোপাধ্যায় মহাশয় নরম হইলেন, তিনি এবার বুঝলেন, বলিলেন, ভায়া বসো বলিয়া সম্মুখস্থ আরেকখানি বেঞ্চ দেখাইয়া দিলেন। উভয়ে উপবেশন করিলেন। উপবেশন করা মানে বসলো দুজন, অর্থাৎ ডাক্তার এবং জুনিয়র উকিল দুজন জয়রাম মোক্তার বাড়িতে এতক্ষণে বসতে পেল। তিনি বললেন, বসো। পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। সোমমঙ্গল দুটো দিন কাছারি কামাই হয়, অথচ না গেলে তাদের ভারী মানে দুঃখিত হবেন। তা তোমরা যাচ্ছ। এবার এই মোক্তার মহাশয় বলছেন যে আমার সেখানে যাওয়াটা খুবই কঠিন, কারণ কাছারি কামাই আমি করব না, অথচ না গেলেও নয়, তাদের মান সম্মান রাখতে হবে, তাই তোমরা যাচ্ছ। নগেন্দ্র বাবু বলিলেন, যাবার তো খুব ইচ্ছা, কিন্তু অত দূর যাওয়া তো সহজ নয়। ঘোড়ার গাড়ির পথ নাই, গরুর গাড়ি করে যেতে হলে যেতে দুদিন আসতে দুদিন, পালকি করে যাওয়া সেও জোগাড় হওয়া মুশকিল। আমরা দুজনে তাই পরামর্শ করলাম যে যাই মুখুজ্জে মহাশয়ের কাছে যাই, জিজ্ঞাসা করি, যদি তিনি যান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি টাতি আনিয়ে নেবেন। এখন আমরা দুজনেও তার সাথে হাতিতে দিব্যি করে যাব। অর্থাৎ এই যে দুজন ডাক্তার এবং জুনিয়র উকিল তারা এসেছিলেন যে এই মোক্তার মহাশয় অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায় তিনি কিভাবে পীরগঞ্জে যাবেন বিয়ে বাড়ি রক্ষা করতে। তিনি যদি যান তাহলে সেভাবেই এই দুই ব্যক্তি তার সাথে যাবেন, তাদের যাওয়াটা খুব সহজ হবে। মোক্তার মহাশয় স্মিত মুখে বলিলেন, এই কথা, তার জন্য আর ভাবনা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকালের মক্কেল নন। মক্কেল মানে আইনি পরামর্শ চাইছেন এমন ব্যক্তি, তাকে মক্কেল বলে। অর্থাৎ এই মহারাজের কথা যে বলা হচ্ছে যে মহারাজের কাছ থেকে হাতি আনিয়ে আপনি যেতে পারেন, তখন এই মোক্তার মহাশয় বলছেন যে এটা এমন কিছু কথা নয়। নরেশচন্দ্র মহারাজ বা নরেশচন্দ্র তিনি অনেক দিনের আমার মক্কেল। ওর বাপের আমল থেকে আমি ওদের মোক্তার, অর্থাৎ আমি তাদের জমিদারির আইনি যাবতীয় ব্যাপার স্যাপার আমি সমস্ত কিছু দেখাশোনা করি। আমি কাল সকালেই একটা রাজবাড়িতে চিঠি লিখে দিচ্ছি, সন্ধ্যা নাগাদ হাতি এসে যাবে, কোনো ব্যাপার নয়, হাতি পাওয়া যাবে জমিদারের কাছ থেকে বা মহারাজের কাছ থেকে। আমি যদি হাতি চাই পেয়ে যাব, এটা কোনো বিষয় নয়, জানিয়ে দিয়েছেন মোক্তার মহাশয়। কুঞ্জবাবু বলিলেন, দেখলে তো হে ডাক্তার, আমি তো বলেছিলাম, অত ভাবছো কেন? মুখুজ্জে মহাশয়ের কাছে গেলেই তো একটা উপায় হয়ে যাবে। তা মুখার্জি মহাশয়, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে কিন্তু ছাড়ছি না। যাবো বই কি ভায়া, আমিও যাব, তবে আমার তো ভাই খেমটা শোনবার বয়স নয়। তোমরা শোনো, আমি মাথায় এক
পাগ বেঁধে অর্থাৎ পাগড়ি বেঁধে একটি থেলো হুঁকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব, কে খেলো কে না খেলো দেখবো, তদারক করব, আর তোমরা বসে শুনবে। পেয়ালা মুঝে ভর দে। কেমন বলিয়া মুখোপাধ্যায় মহাশয় একটু হাসলেন। অর্থাৎ মুখোপাধ্যায় মহাশয় জানিয়ে দিচ্ছেন জয়রাম মুখোপাধ্যায় যে তিনিও যাবেন, কিন্তু তার খ্যামটা শোনার বাইজি শোনার বয়স আর নেই, তাই তিনি সেখানে গিয়ে দেখাশোনা করবেন, এই সমস্ত কাজে ব্যস্ত থাকবেন। এখানেই আমাদের প্রথম পরিচ্ছেদ শেষ হয়ে যাচ্ছে। চলে আসছি এরপরে দ্বিতীয় পরিচ্ছেদ। পরদিন রবিবার, এদিন প্রভাতে আহ্নিক পুজোটা মুখুজ্জে মশাই একটু ঘটা করিয়া করিতেন। অর্থাৎ রবিবার তিনি পুজো খুব ঘটা করে করতেন জয়রাম মোক্তার। বেলা 9টার সময় পূজা সমাপন করিয়া জলযোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন। জলযোগান্তে মানে জলযোগের অন্তে, অর্থাৎ জলযোগ করার পর, জল খাওয়ার পর মোক্তার মহাশয় তার বৈঠকখানায় বসে আছেন। অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল। মক্কেল মানে আইনি সাহায্য প্রার্থী। মোক্তারের কাছে তখনকার দিনে অনেক ব্যক্তি আসতো যারা আইনি বিভিন্ন জটিলতায় ফেঁসে আছে, সাহায্যের জন্য আসতো, তাদেরকে মক্কেল বলা হতো। এরকমই অনেক মক্কেল বা আইনি সাহায্য প্রার্থী ইতিমধ্যেই বৈঠকখানায় চলে এসেছে। তাহাদের সহিত কথাবার্তা কহিতে লাগিলেন জয়রাম মোক্তার। হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল। তখন কাগজ কলম লইয়া চশমা পরিয়া প্রবল প্রতাপান্বিত শ্রীল শ্রী মনমোহরাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিত জন প্রতিপালকেশু পাঠ লিখিয়া 3 দিনের জন্য একটি সুশীল এবং সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। অর্থাৎ জয়রাম মোক্তার তিনি বসে আছেন বৈঠকখানায়, তিনি তার মক্কেলদের সাথে কথাবার্তা বলছেন যে আইনি সাহায্যের ব্যাপারে যারা এসেছে তাদের সাথে। এই সময় তার হাতির কথা মনে পড়ে গেল, অর্থাৎ সেই দুজন তার বন্ধু বিশেষ যারা গতদিন এসেছিল তাদের কথা তার মনে পড়ে গেল। তিনি এবার মহারাজকে চিঠি লিখতে বসলেন, যদি হাতি পাওয়া যায় সেই জন্য চিঠি লিখলেন। কি চিঠি লিখলেন না, একটি সুশীল এবং সুবোধ হস্তি তিনি চাইছেন 3 দিনের জন্য। এখানে একটু কথা এখানে অনেকটাই আছে যে প্রবল প্রতাপান্বিত, অর্থাৎ প্রবল প্রতাপ আছে এমন ব্যক্তি, তাকে সম্বোধন করা হচ্ছে, মহারাজাকে সম্মান দিয়ে লেখা হচ্ছে। শ্রীল মানে শ্রীযুক্ত, শ্রী মনমোহরাজ অর্থাৎ মহারাজ শ্রী নরেশচন্দ্র রায় বাহাদুর আশ্রিত জন প্রতিপালকেশু, অর্থাৎ আশ্রিত জনের প্রতিপালন করেন যিনি, এমন ব্যক্তি, অর্থাৎ সাহায্য করেন যিনি, এমন ভালো মানুষ, তাকে মহারাজকে এমন সম্মান জানিয়ে চিঠি লিখলেন জয়রাম মোক্তার। হাতি প্রার্থনা করলেন। পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এই রকম করে মহারাজের কাছে হস্তি আনাইয়া লইয়াছেন, অর্থাৎ আগেও মহারাজের কাছে এরকম ভাবে তিনি প্রয়োজনে হাতি এনেছেন, আবার প্রয়োজন মিটে গেলে হাতি দিয়ে এসেছেন। একজন ভৃত্যকে বা চাকরকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিলেন, যে এই পত্র নাও, মহারাজের কাছে যাও, গিয়ে দিয়ে এসো। মোক্তার মহাশয় আবার মক্কেলের সাথে কথোপকথন করিতে লাগিলেন। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পার হইয়াছে, অর্থাৎ 50 বছর তিনি পেরিয়ে গেছেন। মানুষটি লম্বা ছাদের, লম্বা তার চেহারা, রংটি আর একটু পরিষ্কার হলে বেশ গৌরবর্ণ বলা যেত, কিন্তু খুব পরিষ্কার নয়। গোপগুলি মোটা মোটা, কাঁচা পাকায় মিশ্রিত, মাথার সম্মুখভাগে টাক আছে, চক্ষু দুইটি বেশ বড় বড়, ভাষা ভাষা। তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চোখ দুটিতে উছলিয়া পড়িতেছে, অর্থাৎ তার মনটি যে কত ভালো এবং তিনি কত ভালো মনের মানুষ সেটা তার এই চোখ দুটো দেখেই বোঝা যাচ্ছে বা বোঝা যায় তিনি কত ভালো মনের মানুষ। অর্থাৎ বাইরে থেকে তাকে দেখে একটা রাফ এন্ড টাফ বা খুব কঠিন মানুষ মনে হয়, কিন্তু ভিতর থেকে তিনি খুবই নরম মনের মানুষ। ইহার আদিবাস যশোহর জেলায়, বর্তমানে এই যশোর জেলা বাংলাদেশে অবস্থিত। এই যশোর জেলাতেই এই ব্যক্তির অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায় বা জয়রাম মোক্তারের জন্ম। এখানে যখন প্রথম মোক্তারি করতে আসেন, এদিকে রেল খুলে নাই, অর্থাৎ রেল তখন চালু হয়নি। পদ্মা পার হয়ে কতকগুলি নৌকো পথে, অর্থাৎ কতকটা নৌকো পথে, কিছুটা নৌকো পথে, কতক মানে কিছুটা,
কিছুটা গরুর গাড়িতে এবং কত পদব্রজে, অর্থাৎ কিছুটা পদব্রজে মানে পায়ে হেঁটে, কিছুটা পায়ে হেঁটে, কিছুটা নৌকোপথে, কিছুটা গরুর গাড়িতে তিনি এখানে এসেছিলেন। অর্থাৎ বর্তমানে যে স্থানের তিনি রয়েছেন সেই স্থানে তিনি অনেক কষ্টেই এসেছিলেন। সঙ্গে ছিল একটি ক্যাম্বিসের ব্যাগ। ক্যাম্বিস একটি হচ্ছে পুরু চামড়া বিশেষ অর্থাৎ মজবুত ব্যাগ। একটি পিতলের ঘটি ছিল। সহায় সম্পত্তি কিচ্ছু ছিল না তিনি যখন এখানে প্রথম আসেন। মাসিক 13 শিকায় একটি বাসা ভাড়া লইয়া, অর্থাৎ 13 শিকেতে একটা বাসা বা একটা ঘর তিনি ভাড়া নিয়েছিলেন। নিজের হাতে রেঁধে খেতেন এবং মোক্তারি ব্যবসা করতেন। মোক্তারির ব্যবসা মানে আইনি পরামর্শর জন্য তিনি সাহায্য করতেন। বিভিন্ন ব্যক্তি যারা আইনি জটিলতায় ফেঁসে গেছেন তাদেরকে তিনি উদ্ধার করতেন, আইনি বিভিন্ন পরামর্শ দিয়ে মোক্তারির কাজ করতেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায়ের পাকা দালান কোঠা দিয়েছেন, অর্থাৎ এখন তার অবস্থা ব্যাপক অবস্থা। তিনি এখন পাকা বাড়ি করেছেন, বাগান করেছেন, পুকুর কিনেছেন, অনেকগুলো কোম্পানির কাগজও কিনেছেন। কোম্পানির কাগজ মানে অনেকগুলি কোম্পানির শেয়ার, বর্তমানে যেটাকে বলে সেই শেয়ারও তার আছে, অর্থাৎ ভালো টাকার তিনি অংশীদার। সে সময়ের কথা বলছি, তখন এ জেলায় ইংরাজিওয়ালা মোক্তারের আবির্ভাব হইয়াছে বটে, কিন্তু জয়রাম মুখার্জীকে তাহারা কেউই হটাইতে পারে নাই। অর্থাৎ যে সময়ে এই জয়রাম মুখোপাধ্যায় তিনি মোক্তারি করতেন সে সময় ইংরাজি জানা মোক্তার চলে এসেছে, কিন্তু জয়রাম মোক্তারের ব্যবসা খুব ভালোই চলতো, তাকে কেউ হাঁটাতে পারেনি। তখনও উনি এ জেলার প্রধান মোক্তার, খুব নাম করা একজন মোক্তার বলিয়া গণ্য। মুখোপাধ্যায় মহাশয় হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপরায়ণ বা স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিন্তু রুক্ষ, খুব রাফেনটা মেজাজ। যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী মানুষ ছিলেন। এখন রক্ত অনেকটা ঠান্ডা হয়েছে তার। সেকালে হাকিমেরা একটু অবিচার অত্যাচার করলেই মুখুজ্জে মহাশয় রাগিয়া চেঁচাইয়া অনর্থপাত করিয়া তুলিতেন। এখানে হাকিম কথার অর্থ হচ্ছে বিচারপতি বা শাসনকর্তা, অর্থাৎ বিচারপতি বা শাসনকর্তা। তিনি একটু অত্যাচার করলে মুখার্জি মহাশয় তিনি রেগে যেতেন প্রচন্ড। পরের অংশ চলে আসছি। একদিন এজলাসে এক ডেপুটির সহিত ইহার বিলক্ষণ বচসা হইয়া যায়। এজলাস বলতে বোঝায় আদালত বা বিচারালয়, যেখানে বিচার চলে। সেখানে ডেপুটি অর্থাৎ উচ্চপদস্থ ব্যক্তির সাথে এই মোক্তার মহাশয়ের অর্থাৎ জয়রাম মোক্তারের প্রচুর বচসা হয়। তিনি যখন যৌবনে ছিলেন বা তার যখন বয়স একটু কম ছিল সেই সময়ের কথা, না এজলাসে বিচার চলাকালীন এক উচ্চপদস্থ ব্যক্তির সাথে তার বচসা হয়। বিকালে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গাই একটি এঁড়ে বাছুর প্রসব করিয়াছে। বিকালে বাড়ি এসে সেই ঘটনার পর মোক্তার মহাশয় যখন বাড়ি আসেন দেখেন তার যে গরু ছিল সেই গাই গরু একটি বাছুর প্রসব করেছে। তখন আদর করিয়া উক্ত ডেপুটি বাবুর নামে বাছুরটির নামকরণ করেছিলেন। অর্থাৎ একটা হাস্যকর একটি ব্যাপার তিনি ঘটিয়েছিলেন। ডেপুটি বাবু লোকপরম্পরায়, লোকপরম্পরা মানে লোক মারফত, অর্থাৎ মুখে মুখে ছড়িয়ে গিয়েছিল ঘটনাটা, সেই মুখে মুখে ছড়াতে ছড়াতে এই কথা ডেপুটি বাবু একসময় জানতে পেরেছিলেন এবং বলা বাহুল্য নিতান্ত প্রীতি লাভ করেন নাই। অর্থাৎ ডেপুটি বাবু যথেষ্ট কিন্তু রাগ করেছিলেন এই ঘটনাটা শোনার পর বা জানার পর। আর একবার এক ডেপুটির সম্মুখে মুখুজ্জে মহাশয় আইনে তর্ক করছিলেন। আর একবারের ঘটনা, না এই জয়রাম মোক্তার তিনি এক ডেপুটির সাথে উচ্চপদস্থ কর্মচারীর সাথে আইনে তর্ক করছিলেন, কিন্তু হাকিম কিছুতে ইহার কথায় সায় দিতেছিলেন না। হাকিম বলতে এখানে বিচারক বা শাসনকর্তাকে বলা হচ্ছে, যে বিচারক বা হাকিম কিন্তু সায় দিচ্ছিলেন না এই ঘটনায়, অর্থাৎ আইনের তর্ক চলছিল সে সময় এই হাকিম কিন্তু ইহার কথায় সায় দিচ্ছিলেন না, অর্থাৎ জয়রাম মোক্তারের কথায় তিনি সায় দিচ্ছিলেন না। অবশেষে রাগের মাথায় জয়রাম মোক্তার বলে বসেন, আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও দেখছি না। অর্থাৎ আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে, সামান্যতম যেটুকু আছে আপনার তো সেটুকুও নেই, এরকম কথা বলে বসেন। সেই দিন আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের 5 টাকা জরিমানা হয়েছিল। সেদিন এই জয়রাম মোক্তারকে ফাইন করা হয়, আদালতের পক্ষ থেকে তাকে 5 টাকা জরিমানা করা হয়।
এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অব্দি লড়েছিলেন। শুধু শুধু 1700 টাকা ব্যয় করে এই 5 টাকা জরিমানা তিনি রহিত করেছিলেন। অর্থাৎ তিনি এইরকম ধরনের মানুষ, 1700 টাকা ব্যয় করে 5 টাকার জরিমানা তিনি আটকেছিলেন বা লঙ্ঘন করেছিলেন বা সেটাকে অতিক্রম করার চেষ্টা করেছিলেন। অর্থাৎ তিনি এরকমই রাফ এন্ড টাফ মানুষ। চলে আসছি পরের। মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করতেন, তিনি প্রচুর দুহাত ভরে টাকা উপার্জন করতেন, প্রচুর মক্কেলের হয়ে তিনি কেস লড়তেন এবং টাকা উপার্জন করতেন, তেমনি তাহার ব্যয়ও ছিল, তিনি ব্যয়ও করতেন। তিনি অকাতরে অন্নদান করতেন, গরিব মানুষদের তিনি খাওয়াতেন, অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের হয়ে তিনি মকদ্দমা লড়তেন বিনা ফিজ নিয়ে, অর্থাৎ ফ্রিতে, টাকা না নিয়ে তিনি অনেকের হয়ে তিনি মকদ্দমা লড়ে দিতেন। নিজের অর্থ ব্যয় পর্যন্ত তিনি অনেক সময় করতেন, নিজের পকেট থেকে টাকা দিয়ে তিনি মকদ্দমা লড়ে দিতেন কোনো অসহায় গরিব মানুষের হয়ে। তিনি এইরকম ধরনের মানুষ ছিলেন। একদিকে তিনি রাফ এন্ড টাফ মেজাজের মানুষ ছিলেন, তিনি কারোর কথায় চলতেন না বা কারোর অপমান তিনি সহ্য করতেন না। আর একদিকে তিনি কিন্তু কোমল হৃদয়ের মানুষ ছিলেন, তিনি অপরকে কিন্তু যারা সাহায্য প্রার্থী প্রাণ ভরে সাহায্য করতেন। প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা ইত্যাদি খেলিয়া থাকেন। প্রত্যেক রবিবার অপরাহ্ন বেলা অর্থাৎ বিকালের দিকে পাড়ার যারা বৃদ্ধ আছে, যুবক আছে, তারা এই মোক্তার মহাশয়ের বৈঠকখানায় বিভিন্ন আসর বসায়, অর্থাৎ তাস খেলার আসর, পাশা খেলার আসর খেলে। আদৌ সেইরূপ অনেকে আগমন করিয়াছে। আদ্য মানে আজও, আজও সেরকমই অনেকে এসেছে। রবিবারের ঘটনা আমরা আগেই পড়ছি, রবিবার দিন মোক্তার মহাশয় একটু বেশি করে পূজা করেন, সেই দিনের ঘটনা যে রবিবারেও সেরকমই অনেকে এসেছে। পূর্বোক্ত ডাক্তারবাবু অর্থাৎ আগে উল্লেখিত সেই ডাক্তার আর উকিল বাবু তারা দুজনেও আসেন। হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কার করা হইতেছে, অর্থাৎ হাতি আসবে, মহারাজকে চিঠি পাঠানো হয়েছে, মহারাজের কাছে আবেদন জানানো হয়েছে, এইভাবে আবেদন জানিয়ে তিনি অনেকবার হাতি এনেছেন, তাই এবারেও তার অন্যতা হবে না, এই জন্য হাতি রাখার ব্যবস্থা চলছে। হাতি রাখার জন্য কিছুটা জায়গা পরিষ্কার করা হচ্ছে। হাতি রাত্রে খাইবে বলে বড় বড় পাতা শুদ্ধ কয়েকটা কলা গাছ আনা হয়েছে, অন্যান্য গাছের ডাল, বৃক্ষের ডাল আনা হয়েছে। মোক্তার মহাশয় সে সমস্ত তদারক করছিলেন, তিনি দেখাশোনা করছিলেন যে হাতির সব যত্ন আদর ঠিকঠাক করে রাখো। মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হইতে হোঁকটি লইয়া তিনি খাচ্ছিলেন, টান দিচ্ছিলেন এবং বাইরে যাচ্ছিলেন। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসে পাশা খেলা দেখছিলেন। তার বৈঠকখানায় সমস্ত আসর বেশ জমজমাট। এমন সময় বা এরকম সময় পত্রবাহক ভৃত্য, সেই চাকর পত্র যে নিয়ে গিয়েছিল, সেই পত্রবাহক যে পত্র বহন করে, এক স্থান থেকে আরেক স্থানে যে পত্র পাঠায় বা পাঠিয়ে দেয়, সেই ভৃত্য বা সেই চাকর ফিরে আসলো এবং বলল হাতি পাওয়া গেল না। অর্থাৎ জয়রাম বাবুকে জানালেন যে রাজাকে চিঠি লিখেও কিছু লাভ হলো না, হাতি কিন্তু এবারে পাওয়া গেল না। কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিয়া উঠিলেন, পাওয়া গেল না? আহ। নগেন্দ্রবাবু বললেন, তাই তো, সব তাহলে মাটি হয়ে গেল, তাহলে আর কিছুই রইল না। মোক্তার মহাশয় বললেন, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? কি লিখেছেন চিঠিতে মহারাজ? ভৃত্য বললেন, আজ্ঞে না, দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম, তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নেমন্তন্ন হয়েছে, তার জন্য হাতি কেন, গরুর গাড়িতে আসতে বলো। অর্থাৎ হাতি দেওয়া যাবে না, গরুর গাড়িতে করে আসুন, এরকম মহারাজ হুকুম দিয়েছে। এই কথাটা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে, লজ্জায়, রোষে যেন একেবারে ক্ষিপ্ত প্রায় হয়ে উঠলেন। তিনি রাগে পাগল হয়ে গেলেন। তিনি আগেই বলেছি খুব রাগী মানুষ, তার অপমান সহ্য হয় না। তিনি অপমানে রেগে গেলেন যে তাকে হাতি দিল না মহারাজ। তিনি মহারাজের হয়ে এত কিছু করে দিয়েছেন, আইনি ব্যবস্থা, তাদের 20 বছরের মোক্তার, তার কথা শুনলেন না। তাহার হাত পা ঠকঠক করে কাঁপতে লাগিল, দুই চক্ষু দিয়ে রক্ত ফাটিয়া পড়িতে লাগিল, মানে তার চক্ষু রক্তবর্ণ হয়ে গেছে রাগে। মুখমণ্ডলে শিরা উপশিরাগুলি স্ফীত হয়ে গেছে। কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিলেন, তিনি বারবার বলছেন, হাতি দিল না, দিল না। অর্থাৎ বন্ধুদের সামনে তার একটা
প্রেস্টিজের ব্যাপার ছিল, সেই প্রেস্টিজটা রইল না। তিনি কথা দিয়েছিলেন হাতি আনবেন, হাতি আসবে, হাতি করেই তারা বিয়ে বাড়ি রক্ষার্থে যাবে পীরগাঁ বা পীরগঞ্জ, কিন্তু সেটা হলো না। সমবেত ভদ্রলোকগণ ক্রিয়া বন্ধ করিয়া হাত গোটাইয়া বসিলেন, অর্থাৎ চারিদিকে যে আসর বসেছিল সেই আসর কিন্তু থেমে গেছে। এখানে এই মোক্তার মহাশয়, জয়রাম মোক্তারের রাগ দেখে সবাই কিন্তু থামিয়ে দিয়েছে ভয়ে। কেউ কেউ বলিলেন, তার কি করবেন মুখুজ্জে মশাই, পরের জিনিস তো, জোর তো নেই, পরের হাতি, আপনি জোর তো করতে পারেন না। একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি 10টা-11টার সময় বেরিয়ে পড়ুন, ঠিক সময়ই পৌঁছে যাবেন। এই ইদ্দামদ্দি শেখ একজোড়া নতুন বলদ কিনেছে, তাই সেই বলদ খুব দ্রুত যায়, তাহলে সেই গাড়ির ব্যবস্থা করে দিই। এরকম অনেকজন বলল যে লোকের হাতি তো মহারাজের হাতি, না দিতেই পারে, জোর তো কিছু নেই। জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতি চড়ে যেতে পারি তবে যাব, নইলে এই বিবাহে আমার যাওয়া হবে না, অর্থাৎ আমি যাব না, হাতি চড়েই যাব। তিনি এরকম জেদ করলেন বা জেদ কথা তিনি শুনিয়ে দিলেন। তৃতীয় পরিচ্ছেদ। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যেই 2-3 জন জমিদারের হস্তি ছিল। সেই রাত্রি জয়রাম তত্ত্ব অর্থাৎ স্থানে লোক পাঠিয়ে দিলেন, অর্থাৎ ঠিক ঠিক স্থানে তিনি লোক পাঠিয়ে দিলেন, যদি কেউ হস্তি বিক্রয় করেন তবে তিনি কিনবেন, এরকম তিনি লোক পাঠালেন যে হাতি তিনি কিনবেন। বিভিন্ন জায়গায় তার যে সন্ধান ছিল সেখানে তিনি লোক পাঠালেন। রাত্রি 2 প্রহরের সময় একজন ফিরিয়া আসিয়া বলিল যে বীরপুরের উমাচরণ লাহিড়ীর একটি মাদি হাতি আছে, অর্থাৎ মেয়ে হাতি, এখনো বাচ্চা, বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চায়। কত? না 2000 টাকা। খুব বাচ্চা? বলে না, সাওয়ারি নিতে পারবে, অর্থাৎ সে যেতে পারবে, আপনাকে বয়ে নিয়ে যাওয়া আসা করতে পারবে, এরকম হাতি। কুছ পরোয়া নেই, তাই কিনবো, এখনই তুমি যাও, কাল সকালেই হাতি চাই। লাহিড়ী মহাশয়কে আমার নমস্কার জানিয়ে বলো হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, যিনি হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, অর্থাৎ জয়রাম বাবু তিনি কিন্তু একটা হাতিই কিনে বসলেন, হাতি চড়ে তিনি বিয়ে বাড়ি যাবে পীরগঞ্জ, সেই জেদ তাঁর, তিনি রক্ষা করবেন, এই জন্য তিনি 2000 টাকা দিয়ে একটা হাতিই কিনে বসলেন। পরদিন সকালে 7টার সময় হাতি আসলো, হাতিটির নাম আদুরিনী। লাহিড়ী মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া দিয়া 2000 টাকা লইয়া প্রস্থান করিল, অর্থাৎ কাগজপত্র যা কিছু দিয়ে তিনি চলে গেলেন 2000 টাকা নিয়ে। বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানায় উঠোনে ভিড় করিয়া দাঁড়াইল। 2-1 জন অশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগিল, হাতি তোর গোদা পায়ে নাতি। অশিষ্ট মানে এখানে অভদ্র বা অসভ্য এরকম বলা হয়েছে। সেই বালকরা তারা নানা রকম ছড়া কাটতে লাগলো হাতিকে নিয়ে। বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্ষুব্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কার করিয়া দিল বা বহিষ্কার করিতে লাগিল। এরকম যে পাড়ার বিভিন্ন লোকজন জুটে গেছে এই হাতি দেখতে, এমন কিছু অসভ্য কিছু ছেলেপুলেও এসেছে যারা হাতিকে নিয়ে বিভিন্ন রসিকতা করছে, বাড়ির লোকেরা তাদেরকে তাড়িয়ে দিল। হস্তিনী গিয়া অন্তপুর দ্বারে নিকট দাঁড়াইল। অন্তপুর দ্বার মানে ভিতর মহলের ঘরের দরজা, সেই ভিতর মহলের ঘরের দরজায় এই হস্তিনী দাঁড়িয়ে আছে। মুখুজ্জে মহাশয় বিপত্নিক তাহার জ্যেষ্ঠা পুত্রবধূ একটি ঘটিতে জল লইয়া সভয় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন। বিপত্নিক মানে মুখুজ্জে মহাশয়ের পত্নী বিয়োগ হয়ে গেছে, মুখুজ্জে মহাশয়ের পত্নী জীবিত নেই, তাই তার জ্যেষ্ঠা পুত্রবধূ অর্থাৎ বড় বউ, তার বড় ছেলের বউ জল ভর্তি একটা ঘটি নিয়ে তিনি বাইরে আসিয়া এলেন। কম্পিত হস্তে তাহার পদচতুষ্টয়ে সেই জল একটু ঢালতে লাগলেন, অর্থাৎ হাতি ভয় পাচ্ছে, এই জন্য হাত কেঁপে কেঁপে জল ঢেলে হাতির পায়ে দিল। মাহুতের ইঙ্গিত অনুসারে আদুনি তখন জানু পাতিয়া বসিল। মাহুত মানে হাতি চালক, হাতি চালকের ইঙ্গিতে তখন এই হাতি বসে পড়েছে জানু পেতে। বড়বধূ তৈল এবং সিঁদুর তাহার ললাট রঞ্জিত করিয়া দিলেন, তেল সিঁদুর মাখিয়ে দিলেন হাতির কপালে। ললাট মানে কপাল। ঘন ঘন শঙ্খধ্বনি হইতে লাগিল। আবার দাঁড়াইয়া উঠিলে একটা ধামায় ভরিয়া আলো, চাল, কলা, অন্যান্য
মঙ্গল দ্রব্য তাহার সম্মুখে রেখে দিলেন। সুর দিয়া তুলিয়া তুলিয়া কতক সে খাইল, অধিকাংশ ছিটাইয়া দিল। এই রূপে বরণ সম্পন্ন হইল হাতির। রাজহস্তির জন্য সংগৃহীত সেই কদলীকাণ্ড ও বৃক্ষশাখা আদরিণী ভোজন করিল। অর্থাৎ রাজার ঘর থেকে যে হাতি আসার কথা ছিল তার জন্য বিভিন্ন সামগ্রী সরঞ্জাম জোগাড়জান্তি হয়েছিল, সেগুলি সবই এই আদরিণীর জন্য কিন্তু জুটে গেল বা আদরিণী সেগুলি পেয়ে গেল। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। অর্থাৎ এবার হাতি চলে এসেছে, সে আদরিণীকে নিয়ে, তার বন্ধুদেরকে নিয়ে মোক্তার মহাশয় পীরগঞ্জে গিয়েছিলেন, পীরগাঁয়ে গিয়েছিলেন। সেখানে বিয়ে বাড়ি সেরে, বিয়ে বাড়ি কাটিয়ে এসেছেন। বিকালবেলাতেই বেরিয়ে পড়লেন নরেশচন্দ্র মহারাজের সাথে দেখা করতে, যেই মহারাজ তাকে হাতি দেয়নি, সেই মহারাজের সাথে দেখা করলেন মুখোপাধ্যায় মহাশয়। বলা বাহুল্য, হস্তিপিঠে আহরণ করিয়াই গেলেন, অর্থাৎ হাতি চড়িয়েই গেলেন তাকে দেখাতে যে আপনি হাতি দিলেন না, হাতি আমি কিনে নিয়েছি। মহারাজের দ্বিতল বৈঠকখানার নিম্নে বিস্তৃত প্রাঙ্গণ, দ্বিতল মানে দুতলা, দুতলা বৈঠকখানার নিচে প্রাঙ্গণ, অনেকটা ফাঁকা জায়গা। প্রাঙ্গণের অপর প্রান্তে প্রবেশের সিংহদ্বার। বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাহিরে অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে। রাজ সমীপে উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। মোকদ্দমা ও বিষয় সংক্রান্ত দুই চারটি কথার পর মহারাজা জিজ্ঞাসা করিলেন, মুখুজ্জি মহাশয় ওই হাতিটি কার? মহারাজ জিজ্ঞাসা করছে যে মুখুজ্জি মহাশয় আপনি যে হাতিটি চড়ে এলেন, কার হাতি? মুখুজ্জি মহাশয় বিনীতভাবে বললেন, আগে হুজুর, বাহাদুরেরই হাতি। মহারাজ বিস্মিত হয়ে বললেন, আমার হাতি? কই, ও হাতি তো যেমন কোনোদিন আমি দেখিনি। কোথা থেকে এলো? আগে বীরপুরের উমাচরণ লাহিড়ির কাছ থেকে কিনেছি। অধিকতর বিস্মিত হইয়া রাজা বলিলেন, আপনি কিনেছেন? আগে হ্যাঁ। তবে বললেন আমার হাতি? বিনয় কিংবা শ্লেষ সূচক ঠিক বোঝা গেল না। অর্থাৎ এখানে একটু মজা করেই কিন্তু এই কথাগুলি বললেন মুখোপাধ্যায় মহাশয়, অর্থাৎ মোক্তার মহাশয়, যাতে এই রাজাকে একটু জবাব দেওয়া হয় যে তিনি হাতি দিলেন না বলে তার কিন্তু হাতি চড়া বা হাতি চড়ে বিয়ে বাড়ি রক্ষা করা কিন্তু আটকে গেল না, তিনি হাতি কিনে তিনি গিয়েছেন, এটা তাকে জানালেন। শ্লেষ সূচক বাক্যে শ্লেষ মানে একটু মজা। একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি আমি যখন আপনার, তখন ওই হাতিও আপনার বই কি। সন্ধ্যার পর গৃহে ফিরিয়া আসলেন। এই ঘটনার পর সন্ধ্যার দিকে তিনি বাড়িতে ফিরে এসেছেন। বৈঠকখানায় বসিয়া সমবেত বধূমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বললেন যে কিভাবে তিনি তার অপমানের যোগ্য জবাব মহারাজকে দিলেন। হৃদয় হইতে সমস্ত ক্ষোভ লজ্জা আজ তাহার মুছিয়া গেছে। তার হৃদয় আজ খুব সুন্দর, প্রচুর আনন্দ তার মনে, তিনি অপমানের জবাব দিতে পেরেছেন। কয়েকদিন পরে আজ তাহার সুনিদ্রা হইল, তিনি আজকে ভালোভাবে তিনি ঘুমোতে পারলেন, কয়েকদিন তার নিদ্রা হয়নি। চতুর্থ পরিচ্ছেদ। উল্লেখিত ঘটনার পর সুদীর্ঘ 5 বছর কেটে গেছে। এই যে ঘটনা আমরা জানলাম যে হাতি কেনার ব্যাপারটা, কিভাবে ঝোঁকের মাথায় হাতি কিনেছিলেন জয়রাম মোক্তার বা জয়রাম মুখোপাধ্যায়, তারপর 5-6 বছর কেটে গেছে বা 5 বছর পেরিয়ে গেছে। এই 5 বছরে মোক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ আগে মোক্তার মহাশয় যেমন ভাবে তিনি রোজগার করতেন, সংকুলান করতেন, সেই অবস্থা কিন্তু তারা নেই, অবস্থার অনেক পরিবর্তন হয়ে গেছে। নতুন নিয়ম হয়েছে আদালতে, না পাশ করা শিক্ষিত মোক্তার জেলা কোর্ট ভরে গেছে, নতুন নিয়মে পাশ করা মোক্তার এসে গেছে। শিথিল নিয়মের আইন ব্যবসায়ীদের আজ আর কদর নেই। অর্থাৎ জয়রাম মোক্তারের মতো মোক্তারদের কিন্তু আর চল নেই। ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয় আয় কমতে লাগিল, অর্থাৎ মুখোপাধ্যায় মহাশয় আয় অনেক কমে গেছে। পূর্বে যত উপার্জন করিতেন এখন তাহার অর্ধেক হয় কিনা সন্দেহ, অথচ ব্যয় বাড়ছে প্রতি বৎসর। তাহার 3টি পুত্র, তার 3 ছেলে, প্রথম 2টি মূর্খ, বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবার যোগ্য নয়। অর্থাৎ বংশবৃদ্ধি করা ছাড়া তাদের আজ কোনো কাজ তারা পারে না বা করেনি। ছোট পুত্রটি, কনিষ্ঠ পুত্র অর্থাৎ ছোট পুত্র কলিকাতায় পড়াশোনা করছে, সে কালক্রমে মানুষ হয় এই মাত্র ভরসা, যে 2টো ছেলে মানুষ হতে পারেনি, ভালো করে শিক্ষা দীক্ষা নিতে পারেনি।
আরেকটি ছেলেই ভরসা জয়রাম বাবুর, যে সে কিছুটা যদি শিক্ষিত হতে পারে, সে কলকাতায় থাকে। ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায় মহাশয়ের আর অনুরাগ নাই। ব্যবসার প্রতি তার এবার বিরক্ত। ব্যবসা মানে আইনি ব্যবসায় তিনি যে মোক্তারির কাজ করেন, সেই ব্যবসার প্রতি তার আর সেরকম স্নেহ বা ভালোবাসা নেই, বড় বিরক্ত হইয়া উঠিয়াছেন। ছোকরা মোক্তারগণ যাহাদিগকে একসময় তিনি উলঙ্গ অবস্থায় পথে খেলা করতে দেখিয়াছিলেন, তাহারা এখন সামলা মাথায় দিয়া, অর্থাৎ মুখোপাধ্যায় মহাশয়ের মাথায় পাগড়ি বাঁধিতেন, সেকালে মোক্তারগণ সামলা ব্যবহার করতেন না। তাহারা প্রতিপক্ষ দাঁড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া ফরফর করিয়া ইংরেজিতে হাকিমকে কি বলিতে থাকে। হাকিম মানে বিচারপতি, যিনি বিচার করেন, তিনি কিছুই বুঝতে পারেন না। অর্থাৎ মোক্তার মহাশয় ইংরাজি সেরকম জানেন না, তাই নতুন যে মোক্তাররা এসেছে ইংরাজি শিক্ষিত, তারা ইংরাজিতে বিচারপতির সাথে বিভিন্ন কথোপকথন করে, মোক্তার মহাশয় বুঝতে পারেন না, তাই তার এই আইন ব্যবসার প্রতি আর বেশ ভালো লাগে না। পার্শ্বস্থিত ইংরাজি জানা জুনিয়রকে জিজ্ঞাসা করেন উনি কি বলছেন, জুনিয়র তর্জমা করে দেয়, তারপর তিনি সেটা বুঝেন, তারপর জবাব দিতে যান, তখন অন্য প্রসঙ্গ এসে দাঁড়িয়েছে। অর্থাৎ তিনি যখন কোর্টে কোনো মক্কেলের হয়ে কেস লড়েন, তখন তিনি ইংরাজি জানেন না বলে পাশের যে উকিল বা প্রতিপক্ষের উকিল, সেই উকিল ইংরাজি জানা থাকলে বা ইংরাজি জানা উকিল থাকলে তার সাথে তিনি কিন্তু প্রতিযোগিতায় পেরে ওঠেন না। তিনি ইংরাজি জানেন না, তার ইংরাজি বুঝতে অসুবিধা হয়, তিনি পাশের জনকে ইংরাজি জিজ্ঞাসা করেন, ইংরাজিতে সে বুঝিয়ে দেয়, তারপর তিনি জবাব দিতে যান, তখন দেখা যায় অন্য প্রসঙ্গ চলে এসেছে। এইভাবে তিনি ঠিক সুবিধা করতে পারেন না এখন কোর্টের মধ্যে। চলে আসছি পরের। পূর্বে হাকিমগণ মুখুজ্জে মহাশয়কে যেরূপ শ্রদ্ধার চোখে দেখতো, এখনকার নব্য হাকিমরা তাকে শ্রদ্ধার চোখে দেখে না। ইহাদের যেন বিশ্বাস যে ইংরাজি জানে না সে মানুষ পদবাচ্যই নয়, অর্থাৎ যে ইংরাজি জানে না সে মানুষই নয়। এখনকার ইংরাজি শিক্ষিত হাকিমরা এরকম মনে করে যে ইংরাজি জানে না সে মোক্তার মানুষই নয়। এই সকল কারণে মুখোপাধ্যায় মহাশয় স্থির করিয়াছেন যে কর্ম হইতে অবসর গ্রহণ করাই শ্রেয়, যে কর্ম থেকে এবার সরে দাঁড়ানোই ভালো, যার তার পক্ষে এই ব্যবসা ঠিকঠাক হচ্ছে না। তিনি যাহা সঞ্চয় করিয়াছেন তাহার সুদ হইতে কোনো ক্রমে সংসার তিনি চালিয়ে নিতে পারবেন, তাই সংসার টুকটাক চললেও ঠিক আছে, এই ব্যবসায় আর না থাকাই ভালো, এই ব্যবসা তার জন্য আর নেই, তিনি এটা বুঝে গেছেন। চলে আসি পরে। প্রায় 60 বছর বয়স হইল, তার প্রায় 60 বছর বয়স হয়েছে। চিরকাল কি তিনি খাটবেন? বিশ্রামের সময় কি আর হয় নাই তার? বড় ছেলেটি যদি মানুষ হইতো, 2 টাকা রোজগার করত, তাহা হলে এতদিন কোন কালে মুখোপাধ্যায় মহাশয় অবসর নিতেন, বাড়িতে বসিয়া হরিনাম করতেন, কিন্তু আর বেশি চলে না। তথাপি আজকাল করিয়া আরো 1 বৎসর কাটছে। এই সময় দায়রার একটি খুনি মোকদ্দমা উপস্থিত হইল, অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায়ের কাছে একটা খুনের মোকদ্দমা এসে হাজির হইল। এরকম সময় যে তিনি মনস্থির করছেন মোকদ্দমা ছেড়ে দেবেন, মোকদ্দমা ছেড়ে দেবেন, এই সময় একটা খুনের মোকদ্দমা এসেছে। সেই মোকদ্দমার আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজের মোক্তার হিসেবে নিযুক্ত করেছে, যে অনেকদিনকার পুরনো অভিজ্ঞ মোক্তার, তাকেই নিযুক্ত করা হয়েছে। একজন নতুন ইংরেজ জজ এসেছে, তাহার এজলাসে বিচার। এজলাসে মানে তাহার, এজলাস বলতে বোঝায় কোর্টে আইনের পরামর্শ বা আইনের যে ব্যাপারগুলি চলে যে কক্ষে, সেই কক্ষটাকে এজলাস বলে। কোর্টের মধ্যে বিভিন্ন মকদ্দমার আইনি তর্কাতর্কি চলে যে কক্ষে, সেটাকে এজলাস বলে। তার এজলাসে এই বিচার গিয়ে পড়েছে, অর্থাৎ একজন ইংরাজি জানা জজ সাহেব বা বিচারকের অধীনে এই মকদ্দমার বিচার হবে। জয়রাম মোক্তারকে এখানে নেওয়া হয়েছে মোকদ্দমা লড়ার জন্য মোক্তার হিসাবে। 3 দিন যাবৎ মোকদ্দমা চলল, 3 দিন ধরে মামলা চলছে। অবশেষে মোক্তার মহাশয় উঠিয়া জজ সাহেব বাহাদুর মহোদয়গণ বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন। বক্তৃতা শেষে এসেসরগণ মুখোপাধ্যায়ের মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করিলেন। জজ সাহেবও তাহাদের অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহতি দিলেন, অর্থাৎ সেই কেস জিতে গেলেন জয়রাম মোক্তার, তিনি তার আসামিকে তিনি নির্দোষ প্রমাণ করলেন। জজ সাহেবকে সেলাম করিয়া মোক্তার মহাশয় নিজের কাগজপত্র বাঁধছিলেন। এমন সময় জজ সাহেব পেশকারকে জিজ্ঞাসা করলেন, পেশকার মানে যিনি কাগজপত্র পেশ করে দেন, কোর্টে এমন ব্যক্তি থাকে যিনি
উকিলদের কাছ থেকে নিয়ে কাগজপত্র বিচারককে পাঠিয়ে দেন, তাকে বলা হয় পেশকর। পেশকরকে জিজ্ঞেস করছেন এই উকিলটির নাম কি, অর্থাৎ এই যে উকিল যিনি এই মাত্র কেসটি জিতলো, এই উকিলের নাম কি? পেশকার বললেন উহার নাম জয়রাম মুখার্জি, আর উনি উকিল নন, উনি একজন মোক্তার। মোক্তার মানে আইনের সাহায্যকারী একটি ব্যক্তি, অর্থাৎ উকিলের থেকে নিম্ন পদস্থ ব্যক্তি, উকিল নন তিনি। প্রসন্ন হাস্যের সহিত জজ সাহেব জয়রামের প্রতি চাহিল, বলেন আপনি মোক্তার? জয়রাম বলিলেন হ্যাঁ হুজুর, আমি তাবেদার। জজ সাহেব পূর্ববৎ বললেন আপনি মোক্তার? আমি মনে করেছিলাম আপনি উকিল। যেরকম দক্ষতার সঙ্গে আপনি মোকদ্দমা লড়ছিলেন, মামলাটা লড়ছিলেন, আমি ভেবেছিলাম আপনি এখানকার ভালো একজন উকিল, আপনি খুব দক্ষতার সাথে এই মামলাটি লড়েছেন। অর্থাৎ জজ সাহেব খুব খুশি হয়েছেন। এই কথাগুলো শুনে মুখোপাধ্যায় মহাশয়ের ডাগুর চক্ষু জলে পূর্ণ হয়ে গেল। দুহাত জোর করিয়া কম্পিত কণ্ঠে বললেন, না হুজুর, আমি উকিল নই, আমি একজন মোক্তার মাত্র, তাও সেকালের সেই শিথিল নিয়মের একজন মূর্খ মোক্তার। আমি ইংরাজি জানি না হুজুর। আমি আজ আমার যে প্রশংসা করিলেন, আমি জীবনের শেষ অবধি তাহা ভুলতে পারবো না। এই বুড়ো ব্রাহ্মণ আশীর্বাদ করছেন হুজুর, হাইকোর্টের জজ হন, আপনি অনেক বড় জজ হন, বলিয়া ঝুঁকে সালাম করলেন এবং এজলাস হইতে বিদায় নিলেন। ইহার পর আর তিনি কাছারি যান নাই। কাছারি মানে আর তিনি এই মক্কেলদের জন্য কেস লড়তে আর কোনদিন যাননি। এটি ছিল তার শেষ কেস লড়া। পঞ্চম পরিচ্ছেদ। ব্যবসা ছাড়িয়া কায়ক্লেশে মুখোপাধ্যায় মহাশয়ের সংসার চলতে লাগলো, অর্থাৎ তিনি আর আইনের ব্যবসা করেন না, তিনি ছেড়ে দিয়েছেন মোক্তারি করা। তিনি ভেবেছিলেন সঞ্চয় থেকেই সংসার টুকটুক করে চলে যাবে, কিন্তু তার হচ্ছে না। ব্যয় যে পরিমাণ তিনি সংকোচ করিবেন ভেবেছিলেন, ব্যয় তিনি কমাবেন ভেবেছিলেন, তাহা শত চেষ্টাতেও হচ্ছে না। সুদে সংকুলান হয় না, তিনি যে সুদ পান, তার যে জমানো অর্থ, সেই সুদ থেকেও তার সংসার চলে না, মূলধনে হাত পড়তে লাগলো। তার যে এস্টেট তিনি করেছিলেন, সম্পত্তি, সেই সম্পত্তিতে তার হাত পড়তে লাগলো। কোম্পানির কাগজের সংখ্যা দিন দিন কমতে লাগলো, অর্থাৎ তিনি যে বিভিন্ন কোম্পানির শেয়ার কিনেছিলেন, সেই কোম্পানির শেয়ারের কাগজও আস্তে আস্তে কমতে থাকলো, তিনি কিন্তু সম্পদে হাত দিয়ে ফেলছেন। একদিন প্রভাতে মোক্তার মহাশয় বৈঠকখানায় বসিয়া নিজের অবস্থার কথা তিনি চিন্তা ভাবনা করছেন, যে কি হলো, কি করে চলবে, তার ছেলেরা তো সেরকম রোজগার করে না। এমন সময় মাহুত আদরণীকে লইয়া নদীতে স্নান করাইতে গেল। মাহুত মানে হাতিকে যিনি চালক বা হাতিকে রক্ষা যিনি করতেন বা রক্ষণাবেক্ষণ করতেন, এমন ব্যক্তি, সে এই আদরণীকে স্নান করাতে চায় নদীতে। অনেকদিন হইতেই লোকে ইহাকে বলিতেছিল যে হাতিটি আর কেন, ওকে আবার বিক্রি করে দিন, মাসে 30-40 টাকা বেঁচে যাবে। অর্থাৎ হাতিটির জন্য মাসে 30-40 টাকা ব্যয় হয়, সেটা তো বেঁচে যাবে। কিন্তু মুখুজ্জে মহাশয় উত্তর করিয়া থাকেন যে তার চেয়ে বলো না, তোমার যেমন এই ছেলে পিলে নাতিপুতিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ওদের একে একে বিক্রি করে দিই। অর্থাৎ এই হাতি আদরিনীকে কিন্তু নিজের মেয়ের মতোই দেখতো এই মুখার্জি মহাশয় বা মোক্তার মহাশয়, তিনি নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। এরূপ উক্তির পর আর কথা চলে না, অর্থাৎ আর তাকে কেউ কিছু বলতো না। হাতিটিকে দেখিয়া মুখোপাধ্যায়ের মনে হইল, ইহাকে যদি মধ্যে মধ্যে ভাড়া দেওয়া যায়, তাহলে কিছু কিছু টাকা হয়তো আসতে পারে। তখনই কাগজ কলম লইয়া তিনি বিজ্ঞাপন দিলেন। বিজ্ঞাপন দিচ্ছেন এইভাবে, হাতি ভাড়ার বিজ্ঞাপন। তিনি বিজ্ঞাপন দিচ্ছেন, না বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমনের জন্য নিম্ন স্বাক্ষরকারীর আদরিনী নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া হইবে। অর্থাৎ দূরে যাওয়ার জন্য, শোভাযাত্রা বা বিয়ে বাড়িতে যাতায়াত করার জন্য নিচের দেওয়া যে ঠিকানা, সেই ঠিকানায় আদরিনী নামে একটি হস্তিনী আছে, তাকে ভাড়া দেওয়া হবে। ভাড়া প্রতি রোজ 3 টাকা, এবং হস্তিনীর খোরাকি 1 টাকা, মাহুতের খোরাকিও দিতে হবে। এখানে ধার্য হইয়াছে, অর্থাৎ এটা ধার্য করা হয়েছে, যাহার আবশ্যক হইবে নিম্নের ঠিকানায় তত্ত্ব লইবেন বা যোগাযোগ করবেন, জয়রাম মুখোপাধ্যায়, মোক্তার, চৌধুরীপাড়া। এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেক ল্যাম্পপোস্টে, পথি পার্শ্বস্থ বৃক্ষকাণ্ডে, অর্থাৎ আশেপাশের সমস্ত গাছের অংশে এবং অন্যান্য প্রকাশ্য স্থানে, যে সমস্ত স্থানে লোকজন আসা যাওয়া করে, যেখানে লোকের চোখে পড়বে এরকম স্থানে বিজ্ঞাপন দিয়ে দিলেন। বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোক হাতি ভাড়া লইতে লাগিল, কিন্তু তাহাতে 15-20 টাকার বেশি আয় হয় না। মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রটি পীড়িত হইয়া পড়িল। জ্যেষ্ঠ পৌত্র মানে বড় ছেলের ছেলে, নাতি, বড় নাতি, সে রোগে পড়ল। তাহার জন্য ডাক্তার খরচ, ঔষধ পথ্যাদি পথ্যের খরচ প্রতিদিন 5-7 টাকা।
মাসখানেক পরে বালকটি কিঞ্চিত আরোগ্য লাভ করিল, অর্থাৎ বালকটি বা নাতিটি আস্তে আস্তে সেরে উঠল। বড় বধূ মেজ বধূ উভয়ই অন্তঃসত্ত্বা, অর্থাৎ তারা গর্ভবতী হয়েছে। কয়েক মাস পরেই আর 2টি জীবের অন্ন সংস্থান তাকে করতে হবে, অর্থাৎ মুখোপাধ্যায় মহাশয়ের আর্থিক যে সংকুলান সেটা আস্তে আস্তে কমছে এবং তিনি চাপে পড়ে যাচ্ছেন। তিনি কোথা থেকে এত টাকা পাবেন? তার বড় বধূ অর্থাৎ বড় বউ, মেজ বউ দুজনেই অন্তঃসত্ত্বা, তাদের পরিচর্যা আছে, তাদের খাওয়া দাওয়া, রোগ ব্যাধি সকলের, এত খরচ তিনি কোথায় পাবেন? এদিকে জ্যেষ্ঠা পৌত্রী, তার বড় নাতনি কল্যাণী দ্বাদশবর্ষে পদার্পণ করিয়াছে। 12 বছর অতিক্রান্ত হয়েছে তার। দেখিতে দেখি যেরূপ ডাগর হইয়া উঠিতেছে, শীঘ্রই তাহার বিবাহ না দিলে নয়। তার নাতনি কল্যাণী 12 বছর পেরিয়ে গেছে, তারও বিয়ে দেওয়ার প্রয়োজন হয়েছে। নানা স্থান হইতে তাহার সম্বন্ধ আসিতেছে বটে, কিন্তু ঘর বর মনের মতো হচ্ছে না। যদি ঘর বর মনের মতো হইল, তবে তাহাদের খাই শুনিয়া চক্ষু স্থির হয়ে যাচ্ছে। তাদের খাই মানে তাদের যে আকাঙ্ক্ষা, প্রচুর আকাঙ্ক্ষা পণের জন্য, সেটা শুনে চক্ষু স্থির হয়ে যাচ্ছে। কন্যার পিতা এ সম্বন্ধে একেবারে নির্লিপ্ত, কারণ কন্যার পিতা অর্থাৎ তার বড় ছেলে, মোক্তার মহাশয় বড় ছেলে রোজগার করে না, তাই সে মেয়ের বিয়ে নিয়ে উদাসীন। সে নেশা ভান করিয়া, তাস পাশা খেলিয়া, ফুলুট বাজাইয়া বেড়াইতেছে। যত দায় এই 60 বৎসরের বুড়োর ঘাড়ে। অবশেষে এক স্থানে বিবাহ স্থির হইল। পাত্রটি রাজশাহী কলেজে এম.এ পড়ছে। খাইবার পড়বার অন্য সংস্থান বেশ আছে। তাহারা 2000 টাকা চায়। এই 2000 টাকার কমে বিয়ে হবে না। নিজেদের খরচ 500, অর্থাৎ বিয়ের জন্য নিজেদের খরচ হবে 500 টাকা মতো, আর তারা পণ চায় 2000, অর্থাৎ 2500 টাকা মতো খরচ, তাহলেই বিবাহটি হয়। কোম্পানির কাগজের বান্ডিল দিন দিন কমেই গেছে, তাহা হইতে 2500 টাকা বাহির করা বড় কষ্টকর। অর্থাৎ তার যে সম্পত্তি ছিল, জমানো সম্পত্তি, বিভিন্ন কোম্পানির শেয়ার কেনা ছিল মোক্তার মহাশয়, সেসব সবই প্রায় চলে গেছে। তার থেকে 2500 টাকা আসবে না। আর শুধু তো একটি নহে, আরো তো নাতি নাতনি রয়েছে, তাদের বেলায় কি হইবে? তাদের বিয়ে বা তাদের রোগ ব্যাধির খরচ কি হবে? এই ভেবে মোক্তার মহাশয় খুবই চাপে আছে। এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মহাশয়ের শরীরও ক্রমে ভেঙে যাচ্ছে। একদিন সংবাদ আসিল, কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষা দিয়েছে, সেও ফেল করে গেছে। অর্থাৎ তার যে ছোট ছেলে ছিল, যার উপর তার ভরসা ছিল, যেই ছেলেটি একটু হয়তো শিক্ষিত হবে, মুখ উজ্জ্বল করবে, কিন্তু সেও ডুবিয়ে দিয়েছে, সেও ফেল করে গেছে পরীক্ষায়। বন্ধুগণ বলিতে লাগিলেন, মুখুজ্জ মহাশয় হাতিটিকে বিক্রি করে দিন, এরকম অবস্থায় নাতনির বিবাহ দিন। কি করবেন বলুন? অবস্থা বুঝে তো কাজ করতে হয়। আপনি জ্ঞানী লোক, মায়া ত্যাগ করুন। মুখোপাধ্যায়ের আর কোনো উপায় তিনি নেই। দেখছেন, তিনি মাটির পানে চেয়ে বসে থাকেন। তিনি কোনো চিন্তা ভাবনা করেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলেন, তিনি কিছু উত্তর দিতে পারেন না। তিনি ভাবেন মনে মনে। চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটা মেলা হয়, সেখানে বিস্তর গরু বাছুর, ঘোড়া, হাতি, উট বিক্রয় হয়। বন্ধুগণ বলল, অর্থাৎ এই মুখোপাধ্যায় মহাশয়ের যে বন্ধুগণ ছিল, অনেক বন্ধু যারা তার বৈঠকখানায় আসতো, তারা বলল, হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন না, বিক্রি হয়ে যাবে। 2000-এ কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে, 3000 টাকা অনায়াসে পেয়ে যাবেন। কোঁচার খুঁটে চক্ষু মুচিয়া বৃদ্ধ বলিলেন, কি করে তোমরা এমন কথা বলছো? অর্থাৎ এই মোক্তার মহাশয় তিনি কিন্তু এখনো রাজি নন। তার প্রাণ কেঁদে ওঠে এই হাতিটিকে বিক্রয়ের কথা এলেই, তাই তিনি রাজি নন। বন্ধুরা বুঝিয়ে বলল যে, আপনি বলেন ও আমার মেয়ের মতো, তা মেয়েকেই কি চিরদিন আপনি ঘরে রাখতে পারবেন? মেয়ের বিয়ে দিতে হয়, মেয়ে শ্বশুর বাড়ি চলে যায়, তার আর উপায় কি? তবে পোষা জানোয়ার অনেক দিন ধরে রয়েছে, মায়া পড়ে গেছে, একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলে হয়, যে বেশ আদর যত্নে রাখবে, কোনো কষ্ট দেবে না, এমন লোককে বিক্রি করবেন। অর্থাৎ মুখোপাধ্যায় মহাশয়কে তার বন্ধুগণ বুঝিয়ে বললেন যে ভালো লোক দেখে বিক্রি করলেই হয়। ভাবিয়া চিন্তিয়া জয়রাম বলিলেন, তোমরা সবাই যখন বলছো তখন তাই হোক, দাও, মেলায় পাঠিয়ে দাও। একজন ভালো খদ্দের ঠিক করো, তাতে দাম 200-500 টাকা কম হোক, তাও ঠিক আছে, কিন্তু খদ্দের যেন ভালো হয়, অর্থাৎ হাতিটিকে যেন সে আদর যত্নে রাখে। মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় 15 দিন পূর্বে আরম্ভ হয়, তবে শেষের 4-5 দিন খুব জমজমাট ভিড় হয়। সংক্রান্তির 1 সপ্তাহ পূর্বে যাত্রা স্থির হইল। মাহুত তো যাবেই, মাহুত মানে যে হাতি চালায়, হাতি যত্ন করে, সে তো যাবেই। মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্র, সেও যাবে। যাত্রার দিন অতি প্রত্যুষে, অর্থাৎ ভোর ভোর, অতি সকালে মুখোপাধ্যায় গাত্রোত্থান করিলেন। যাইবার পূর্বে হস্তিনী ভোজন করিতেছে।
বাড়ির মেয়েরা অর্থাৎ বাড়ির মেয়েরা তারা বালক বালিকাগণ সজল নেত্রে বাগানে হস্তির কাছে দাঁড়াইয়া খরম পায়ে দিয়া মুখোপাধ্যায় মহাশয় সেখানে গিয়ে দাঁড়াইলেন। এখানে গাত্রোত্থান মানে ঘুম থেকে ওঠা। এরপর পূর্বদিন 2 টাকার রসগোল্লা আনাইয়া রাখিয়াছিলেন, ভৃত্য সেই হাঁড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল। ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে মুঠো মুঠো করিয়া সেই রসগোল্লা হাতিটিকে বা হস্তিনীকে খাইয়ে দিল। অর্থাৎ আদরিণীকে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে, সে শেষবারের মতো চলে যাচ্ছে, তাকে খাইয়ে দিচ্ছেন মুখোপাধ্যায় মহাশয়। শেষে তার গলার নিম্নে হাত বুলাতে বুলাতে ভগ্ন কণ্ঠে এই মুখোপাধ্যায় মহাশয় বললেন যে আদরিণীকে আদর বলে ডাকতেন। আদর, যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। প্রাণ ধরিয়া বিদায় বাণী উচ্চারণ করিতে পারিলেন না। উদ্বেল দুঃখে এই ছলনাটুকু তিনি করলেন, অর্থাৎ তিনি হাতিকে বা হস্তিনীকে জানালেন না যে তাকে বিক্রয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। হাতি চলিয়া গেল। মুখোপাধ্যায় মহাশয় শূন্য মনে বৈঠকখানায় তিনি বিছানায় পড়ে রইলেন। অনেক বেলা হইলে অনেক সাধ্য সাধনা করিয়া বধূরা বা তার বউরা তাকে স্নান করাইলেন। স্নানান্তে অর্থাৎ স্নানের পর আহারে বসিলেন বটে, কিন্তু অল্প ব্যঞ্জন অধিকাংশই অভুক্ত পড়ে রইল। তার খাওয়া তার মুখ দিয়ে রুচছে না বা তার খাওয়ার ইচ্ছাও নেই। ষষ্ঠ পরিচ্ছেদ। কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়াছে। 10ই জ্যৈষ্ঠ শুভ কার্যের দিন স্থির হয়েছে। বৈশাখ পড়লেই উভয় পক্ষের আশীর্বাদী হইবে। হস্তি বিক্রয়ের টাকাটা আসিলেই গয়না গড়ানো হবে। কিন্তু পয়লা বৈশাখ সন্ধ্যাবেলা মশমশ করিয়া সেই আদরিণী ঘরে ফিরিল, অর্থাৎ হাতি বিক্রয় হয় নাই, উপযুক্ত মূল্য দিবার খদ্দের পাওয়া যায় নাই। আদরিণীকে ফিরতে দেখিয়া আনন্দ কোলাহল পড়িয়া গেল। বিক্রয় হয় নাই বলিয়া কাহারও কোনো দুঃখ নেই, যেন হারানো ধন ফিরে এসেছে। সকলের আচরণে এরকম একটা মনে হতে লাগলো। বাড়ির লোক বলিতে লাগলো, আহা, আদর কত রোগা হয়ে গেছে, আদরিণী রোগা হয়ে গেছে, খাওয়া দাওয়া ঠিক করে হয়নি বুঝি, ওকে দিন কতক এখন বেশ খাওয়াতে হবে। আনন্দের প্রথম উচ্ছ্বাস উপনীত হইলে পরদিন সকলের মনে হইল কল্যাণীর বিবাহের তাহলে কি উপায় হয়। হাতি তো বিক্রয় হলো না, তাহলে টাকা কি করে আসে, গয়না কি করে কেনা হয়। প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠকখানায় সমবেত হইল। সকল বন্ধু, অত বড় মেলায় অমন ভালো হাতি খদ্দের জুটল না, তাহা লইয়া আলোচনা হচ্ছে। একজন বলিলেন, ওই যে আবার মুখোপাধ্যায় মহাশয় বললেন, আদর, যাও মা, মেলা দেখে এসো, তাই তো বিক্রি হলো না। অর্থাৎ কেউ একজন বলে বসলেন যে বিক্রির জন্য তাকে মন থেকে মুখোজ্জি মহাশয় পাঠাননি বলেই তো বিক্রি হলো না। উনি তো আর আজকালকার মুরগিখোর ব্রাহ্মণ নয়, তাই ওনার মুখ দিয়ে যা বেরিয়েছে সেটা হচ্ছে ব্রহ্মবাক্য, সে কথা নিষ্ফল হওয়ার জন্যেই। এরকম অনেকে বলল। বামুনহাটের মেলা ভাঙিয়া সেখান হইতে আরো 10 ক্রোশ উত্তরে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী আর একটি মেলা হয়। সেখানে সকল গো মহিষাদি অর্থাৎ গরু মোষ বামুনহাটে বিক্রয় হয় নাই যে সকল, সে সকল রসুলগঞ্জের মেলায় তারা যায়, জমা হয়, সেখানে বিক্রয়ের জন্য যায়। সেইখানে আদরিণীকে পাঠাইবার পরামর্শ হইল। আজ আবার আদরিণী মেলায় যাইবে। আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না। রীতিমতো আহার আদির পর আদরিণী বাহির হইয়া গেল। কল্যাণী আসিয়া বলিল, দাদা মহাশয়, আদর যাইবার সময় কাঁদছিল। মুখোপাধ্যায় মহাশয় শুয়েছিলেন, উঠিয়া বসিলেন, বলিনি, কি বললি, কাঁদছিল? হ্যাঁ দাদা মহাশয়, যাবার সময় তার চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়ছিল। অর্থাৎ তার নাতনি তাকে জানালো এই কথাগুলি। বৃদ্ধ আবার ভূমিতে পড়িয়া দীর্ঘ নিঃশ্বাসের সহিত বলিতে লাগিলেন, জানতে পেরেছে ওরা যে অন্তর্যামী হয়, অর্থাৎ কোনো বাড়িতে পোষা জীব, সেও বুঝে যায় তাকে বিক্রির জন্য পাঠানো হচ্ছে, জানতে পেরে গেছে, এ বাড়িতে আর ফিরে আসবে না, জানতে পেরেছে। নাতনি চলিয়া গেলে বৃদ্ধ শাশ্রু নয়নে আপন মনে বলিতে লাগিলেন, যাবার সময় আমি তোর সঙ্গে দেখা করলাম না, সে কি তোকে অনাদর করে? না মা, তা নয়, তুই তো অন্তর্যামী, তুই কি আমার মনের কথা বুঝতে পারিসনি? খুকির বিয়েটা হয়ে যাক, তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসবো, তোর জন্য সন্দেশ নিয়ে যাবো, রসগোল্লা নিয়ে যাবো, যতদিন বেঁচে থাকবো, মনে কোনো অভিমান করিস নে মা। এরকম কথা বৃদ্ধ মনে মনে বলতে লাগলেন। অর্থাৎ তিনি এটা বোঝাতে লাগলেন
বা বোঝালেন যে তাকে বেচার কোনো ইচ্ছা বা অভিপ্রায় তার ছিল না, কিন্তু তিনি নিরুপায়, তাকে এই হাতিকে বেচতেই হলো। এখানে একটা কথা আছে যে শাশ্রু নয়নে অর্থাৎ অশ্রুপূর্ণ চোখে। চলে আসছি পরে 7ম পরিচ্ছেদ। পরদিন বিকালে একটি চাষি লোক একখানি পত্র আনিয়া মুখোপাধ্যায় মহাশয়ের হস্তে দিলেন। একটা চিঠি মুখোপাধ্যায় মহাশয়কে দিলেন। পত্র পাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত পড়িল। মুখোপাধ্যায় মহাশয়ের মাথায় বাজ পড়ল এই চিঠি পড়ে। মধ্যম পুত্র লিখেছে, অর্থাৎ এই হাতিকে নিয়ে মাহুত গেছে, হাতি চালক আর মেঝো ছেলে গেছে হাতি বিক্রয়ের জন্য মেলায়। মধ্যম পুত্র, সেই মধ্যম পুত্র লিখছে যে বাটি হইতে শ্বাসক্রোশ দূরে আসিয়া কল্ল বিকালে আদরিণী অত্যন্ত পীড়িত হইয়া গেছে, অর্থাৎ আদরিণীর অত্যন্ত অসুখ, সে অসুস্থ হয়ে পড়েছে, সে আর পথ চলতে পারছে না, রাস্তার পাশে একটা আমবাগানে শুয়া আছে, তাহার পেটে বোধ হয় কোনো বেদনা হচ্ছে, সুরটি উঠাইয়া মাঝে মাঝে কাতর স্বরে আর্তনাদ করছে এই হাতি। মাহুত যথাবিধি চিকিৎসা করেছে রাতে, কিন্তু কোনো ফল হয় নাই, বোধ হয় আদরিণী আর বাঁচবে না, যদি মরিয়া যায় তবে তার শবদেহ পথিত করিবার জন্য নিকটেই জমি বন্দোবস্ত লইতে হইবে, সুতরাং কর্তা মহাশয় অবিলম্বে আসা আবশ্যক। অর্থাৎ তার মধ্যম পুত্র চিঠি লিখে জানাচ্ছে যে আদরিণী প্রচুর অসুস্থ, মৃত্যু মুখে চলে গেছে, আপনি তাড়াতাড়ি আসুন। বাড়ির মধ্যে উঠানে পাগলের মতো পায়চারি করতে করতে বৃদ্ধ বলিয়া বললেন, আমার গাড়ির বন্দোবস্ত করে দাও তাড়াতাড়ি, আমি এক্ষুনি বেরোবো, আদরের অসুখ, যাতনায় সে ছটফট করছে, আমাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না, আমি আর দেরি করব না। তখনই ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করিয়া লোক ছুটিল, অর্থাৎ ঘোড়ার গাড়ি আনার জন্য লোক ছুটল। রাত্রি 10টার সময় গাড়ি ছাড়লো। জ্যেষ্ঠ পুত্রও সঙ্গে গেলেন, বড় ছেলেটিও সঙ্গে গেল বাবার সঙ্গে। পত্রবাহক সেই চাষি লোকটি কোচ বাক্সে বসলো, কারণ পত্রবাহক সেই চাষি লোকটা জানে এই আদরিণী কোথায় পড়ে আছে, সে তার ঠিকানা জানে। পরদিন প্রভাতে গন্তব্যস্থানে পৌঁছিয়া বৃদ্ধ দেখিলেন সমস্ত শেষ হয়ে গেছে, অর্থাৎ আদরিণী আর নেই। নবজলবর্ষ বিশাল তার দেহখানি আমবনের ভিতর পড়ে রয়েছে, সব শেষ হয়ে গেছে, অর্থাৎ আদরিণীর সেই বিশাল দেহ নিশ্চল হয়ে গেছে, নিথর দেহ, সেই দেহ পড়ে আদরিণীর প্রাণ আর নেই। বৃদ্ধ ছুটিয়া গিয়া উপস্থিনীর শবদেহের উপর লুটাইয়া পড়িলেন। তিনি ছুটে আদরিণীর দেহের কাছে পড়লেন, তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে লাগিলেন। বললেন, অভিমান করে চলে গেলি মা, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি। এরপর বা ইহার পর, এই ঘটনার পর, অর্থাৎ আদরিণীর মৃত্যুর পর 2টি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন, তারপর মুখোপাধ্যায় মহাশয় মারা যান। অর্থাৎ আদরিণীর এই মৃত্যু শোক মুখোপাধ্যায় মহাশয় কিন্তু নিতে পারেননি, তিনি সহ্য করতে পারেননি, সেই শোকে তিনিও চলে যান। এখানেই আজকে আমাদের ক্লাস শেষ হলো, আদরিণী গল্পের সম্পূর্ণ ক্লাস। যাদের ক্লাস ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।